আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। নারী অনন্যা, তার পাশে দাঁড়ান, তাকে ঘরে বাইরে অনন্যা হয়ে উঠতে দিন। এমনটা ভেবেই যে অনন্যা নাম নিয়েছিলাম তা কিন্তু নয়। আমি কেবল ভেবেছিলাম মেয়েদের জন্য একটা কিছু করব, একটা প্ল্যাটফর্ম, একটা আলাদা প্ল্যাটফর্ম, সবার কথা বলবো। প্রায় 3 দশক আগের কথা। তখন ক্ষমতায় ছিল স্বৈরশাসক। মিছিল সমাবেশের উত্তাল সময়, হাটে মাঠে বন্যার পানিতে থই থই। আর দুর্যোগ মানে তো নারীর বড় বিপদ। তাই প্রথম কভার বন্যা নিয়ে। আর আপনি যদি আমার কাছে জানতে চান কেমন সমাজ আমি চাই, কি চায় অনন্যা, তাহলে আমি বলবো, চলুন না সবাই মিলে একটা সমাজ করি, যেখানে নারী পুরুষ সকলেই এক কাতারে হাঁটবেন, একেবারে পাশাপাশি। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি পাখি গণনার অফিসিয়াল ফেসবুক পেজে। এবং এই মুহূর্তে আমরা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু লাইভেও রয়েছি এবং আমি সুমাইয়া রিমা আছি আপনাদের সাথে আজকের নন্দিতা এই প্রোগ্রামটি নিয়ে। এবং প্রতি রবিবার ঠিক রাত 9টা বাজে কিন্তু আপনাদের সাথে আমি হাজির হয়ে যাই। যদিও বা আজকে কিছুটা লেট করে আপনাদের সাথে টেকনিক্যাল ইস্যুস কারণে আমরা কিছুটা লেট করে জয়েন করেছি। সো বাকিটা সময় অবশ্যই আপনাদের সাথে আছি, প্রত্যাশা করবো যে বাকিটা সময় আপনারাও আমাদের সাথে থাকবেন। এবং এই যে আজকে নন্দিতা যে প্রোগ্রামটি নিয়ে রবিবার দিন ঠিক রাত 9টা বাজে আপনাদের সাথে আমি চলে আসি। সো আমি এই প্রোগ্রামটিতে চেষ্টা করি যারা আসলে নারী উদ্যোক্তারা রয়েছে এই সময়টাতে দেখা যায় ঘরে বাহিরে ঠিক একইভাবে লড়াই করে যাচ্ছে, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকেই কিন্তু আমি আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। তাদের জীবনের গল্পগুলো শুনি, তাদের যে এই যে এগিয়ে যাওয়ার যে পথযাত্রাটা সেটা নিয়ে অনেক গল্প শুনি। সো দেখা যায় যে আজকের নারী কিন্তু বসে নেই। আমরা কিন্তু আজকের নন্দিতা এই প্রোগ্রামটিতে আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন কাজে কিন্তু নারীরা ইনভলভ রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে নিজেদের অবস্থানকে চেঞ্জ করার জন্য কিন্তু প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। তো সেই মানুষগুলোকেই কিন্তু আমি আনার চেষ্টা করে থাকি আজকের নন্দিতা এই প্রোগ্রামটিতে। এবং আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের এই যে পাখি গণনা থেকে প্রতিনিয়ত যে আমাদের লাইভ গুলো হচ্ছে, আপনারা কিন্তু এখন থেকে পাখি অনন্যার অফিসিয়াল এই ওয়েবসাইটেও আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে। নার্সের জন্য অবশ্যই এখানে যেতে হবে www.ononna.com.bd। সো আপনারা চাইলে এই ওয়েবসাইটটিতে ভিজিট করে নিতে পারেন এবং এই আজকের নন্দিতা যে প্রোগ্রামটি হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং লাইভটি চাইলেও শেয়ার করে দিতে পারেন। এবং আপনাদের যদি কোনো কথা থেকে থাকে, আপনাদের মতামত থেকে থাকে, এই যে নারী উদ্যোক্তাদের নিয়ে আমি আপনাদের সামনে চলে আসি, আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে, আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সেই কথাগুলো কিন্তু অবশ্যই আপনি চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন নির্দ্বিধায়। সেক্ষেত্রে অবশ্যই অনন্যার ফেসবুক পেজে চলে যেতে হবে এবং সেখান থেকে আমরা লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে হচ্ছে, সো লাইভ প্রোগ্রামটিতে কমেন্ট করলে আমি কিন্তু আপনার সব কথাগুলো পেয়ে যাব। সো ঝটপট জানিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে দিন। আর আজকে যেই আমরা যে আলোচনার বিষয়বস্তু আসলে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে মানুষ এবং মানবিকতা। তো আজকে আমার সাথে ঠিক যেহেতু আমরা আজকে মানুষ এবং মানবিকতার এই টপিকটা নিয়ে কথা বলবো, ঠিক তেমন একজন মানুষকে আমি আমার সাথে এনেছি। তিনি একজন নারী উদ্যোক্তা, তিনি সমাজে নিজের অবস্থান যেমন ভাবে গড়ে তুলেছেন, মানুষের জন্য কিন্তু তিনি অনেক কাজ করে যাচ্ছেন। সো আজকে আমার সাথে যিনি আছেন, তানসিন বাহার সূচনা আপু, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, জাগ্রত মানবিকতা। ওয়েলকাম জানিয়ে নিচ্ছি আপুকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রিমিকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ, অনন্যাকে অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। এবং বিশেষ করে যারা এখন দেখছেন রাত 9টা বাজে, অনেকের হয়তো ডিনারের সময়, অনেকের বাচ্চারা লেখাপড়া করছে, তার মধ্যে দিয়ে আমাদেরকে দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য, পাখি অনন্যার দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। তো আপু আমরা সবাই জানি যে এই যে
একটা পেন্ডামিকের সিচুয়েশন থেকে আমরা হচ্ছে এখন সবাই কিন্তু মোটামুটি যে যার কাজে লকডাউনের পরে কিন্তু ফিরে এসেছি, এবং আমরা কিন্তু সবাই মোটামুটি নিজেদের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, এবং এই যে নিউ নর্মাল সিচুয়েশন আমরা বেশ অনেকদিন যাবত বলে আসছি। সো এই নিউ নর্মাল সিচুয়েশনটাকে কিন্তু আমরা মেনে নিয়েই আমরা কিন্তু প্রতিনিয়ত চলাফেরা করছি। তো এই সময় আসলে আপনার ব্যস্ততা কিভাবে কাটছে, বা কিভাবে আসলে এই সময়টুকুতে এই যে পেন্ডামিকের সবকিছু মেনে নিয়ে কিভাবে আপনি এগিয়ে চলেছেন সেই যাত্রাটা শুনবো। আসলে যদি নিউ নর্মাল বলা হয় তাহলে আমার জন্য নিউ নর্মালটা একদম প্যান্ডেমিকের প্রথম থেকে শুরু হয়ে গেছে। আমার যে পরিচয়টা দিচ্ছিল সেটার মধ্যে একটু ভুল আছে, আমি কারেকশন করতে চাই। আমি কিন্তু আচ্ছা। নারী উদ্যোক্তা না, নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমি কাজ করি। তো বিশেষ করে আমি হচ্ছে নিজেকে সমাজকর্মী পরিচয়টা দিতেই বেশি পছন্দ করি। আমার একটা নন প্রফিটেবল চ্যারিটি অর্গানাইজেশন আছে যেটা জাগ্রত মানবিকতা। তো সেই জন্য আসলে যেহেতু আমি একটা নন প্রফিটেবল চ্যারিটি অর্গানাইজেশন রান করি, তো আমার আসলে সেক্ষেত্রে নিউ নর্মালটা অনেক আগের থেকে শুরু হয়ে গেছে। যে সময় লকডাউন ছিল, মানুষ বাসা থেকে বের হতো না, বের হতে ভয় পেত, তখন আমাকে বের হতে হয়েছে, মানুষের জন্য কাজ করতে হয়েছে। তো সেভাবে প্রোটেকশন মেজার্স গুলো মেনে নিয়েই বের হয়েছে এবং মানুষের জন্য কাজ করেছি। বাহ, ধন্যবাদ আপুকে। তো আপু আমি একটু একটা জিনিস অ্যাড করব এখানে। তো আমি আসলে আপুকে নারী উদ্যোক্তার যে কথাটা আমি বলছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আসলে যিনি এতগুলো উদ্যোক্তা নিয়ে কাজ করেন, যিনি এই যে সমাজ কর্মী নিয়ে কাজ করেন, তিনি আসলে উদ্যোক্তা না বলেও কিন্তু আমরা আসলে থাকতে পারি না। দেখা যায় এই যে এতগুলো কাজ আপনি করছেন, অবশ্যই এর পিছনে কিন্তু মহৎ উদ্যোগ থেকে কিন্তু আপনি এই অ্যাক্টিভিটিস গুলোর সাথে নিজেকে জড়িয়ে। ইটস ট্রু, ইটস ট্রু। মেক তা সেন্স আপু, অ্যাকচুয়ালি। আপু আমরা হচ্ছে একদম প্রথম থেকে ধাপে ধাপে আপু সবগুলো কাজ নিয়ে আলোচনা করব, জানবো আপুর পথ চলাটা। তো আমি যদি একদম প্রথমে চলে যাই যে আপুর বেড়ে ওঠার গল্পটা, কোথায় বেড়ে ওঠা হয়েছিল, কি কি করে, মানে ছোটবেলার যে গল্পগুলো যদি আমাদের সাথে দর্শকদের সাথে শেয়ার করতেন। বেড়ে ওঠা আমার কুমিল্লাতে, আমার প্রাণের শহর, আমি যেটাকে বলি আমার প্রাণের শহর, আমার ভালোবাসার শহর কুমিল্লাতে। আমি সেখানেই বেড়ে উঠেছি এবং একদম আমার এইচএসসি পর্যন্ত আমি কুমিল্লাতেই ছিলাম। আমার বেড়ে ওঠা কুমিল্লার মুন্সেফ বাড়িতে। এটা কুমিল্লাতে যারা থাকেন তারা জানেন যে কুমিল্লা মুন্সেফ বাড়ি অনেক আগের একটা ঐতিহ্যবাহী বাড়ি। এবং আমার বাবা হচ্ছে সবসময় উনি আসলে আমরা আওয়ামী পরিবার থেকে এসেছি। এইটা তো আমার আরেকটা পরিচয় যে আমি রাজনৈতিক পরিবার থেকে এসেছি, রাজনৈতিক গণ্ডি থেকে এসেছি। তো আমার বাবাকে আমি দেখেছি সবসময় মানুষের কাজ করতে। বেড়ে ওঠার গল্প যদি বলি তাহলে সেটাই হচ্ছে আসলে ইন্সপিরেশন, এবং সেটাতেই বেড়ে ওঠা। আমার স্কুল ছিল কুমিল্লা মিশনারিজ স্কুল এবং আমার কলেজ কুমিল্লা মহিলা কলেজ। সেখান থেকে বের হয়ে এসে আমি উত্তরা উইমেন্স কলেজে অ্যাডমিশন নেই এমবিবিএস এর জন্য। তো এরপর আমি ঢাকা এসেছি, কিন্তু আমার লাস্ট ফিউ ইয়ার্স আমি আবার আমার অর্গানাইজেশন বেসড কাজটা কুমিল্লাতে করছি। এখানে জাস্ট আমি আমার মেডিকেলের অধ্যায়টা শেষ করেই আমি আবার কুমিল্লাতে ফিরে গিয়েছি এবং আমি সেখানেই আছি। চমৎকার। আপু আপনি এই যে বলছিলেন যে ফ্যামিলির দিক থেকে যদি বলি, বা এই যে সমাজকর্মী যে ব্যাপারটা আপনি বলছিলেন, যে এই শব্দটা আপনি ইউজ করছিলেন, তো এখান থেকে আমি যদি বলি যে এই যে সমাজের প্রতি যে টান, সমাজের মানুষের জন্য কাজ করার যে ব্যাপারগুলো, এই জিনিসটা কখন থেকে আপনার মধ্যে আসলে অনুভব করছিলেন আপনি? এই জিনিসটা আসলে যেটা বললাম যে এটা আমার পারিবারিক গণ্ডি থেকেই পাওয়া। আমার বাবা যেটা বললাম যে উনি তো আওয়ামী রাজনীতির সাথে জড়িত, এবং আমার যে বছর জন্ম সেই বছরই আমার বাবা কুমিল্লার পৌর মেয়র হয়েছেন। তা আমি দেখেছি যে ঘুম থেকে উঠলেই আমাদের বাসায় সবসময় মানুষ আসতো, তারা নিজের সমস্যা নিয়ে আমার বাবার কাছে আসতো, আমার বাবার কাছে কথা বলতো, উনি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতো। তা আমাদের পারিবারিক গণ্ডিটাই আসলে এরকম। তো আমার মনে হয় যে সেটাই হয়তো আমার ইন্সপিরেশন, যে আমরা সবসময় ভাবি যে মানুষের অর্থ, মানুষের লেখাপড়া কিংবা জ্ঞান যেটাই থাকুক, সেটা অন্য আরেকটা মানুষের জন্যই কাজে লাগবে। ওইটাই হয়তো ইন্সপিরেশন। আমার বাবা মার কাছ থেকে আমি দেখেছি যে আমাদের ঘরে আমাদের যে সাহায্যকারীরা ছিল, আমার মা কখনো তাদেরকে আমাদের থেকে আলাদা করতো না। আমরা ছোটবেলায় আমাদের সাথে আমাদের যেই সাহায্যকারী যেই ছোট ছোট আপুরা ছিল তাদের সাথে একসাথেই বেড়ে উঠেছি। আমার বাবা মানুষের জন্য করতেন, এবং আমার দাদিরও এরকম অনেক হিস্ট্রি আছে যে আমার দাদি কিন্তু বিলং করতেন একটা নবাব ফ্যামিলি থেকে। কিন্তু তারপরেও দেখা গেছে যে যদি কোনো গরিব কারো মেয়ের বিয়ে হতো, উনি যে সেখানে বাবুর্চির খরচ বাঁচিয়ে দেওয়ার জন্য সেই রান্না বান্নার ব্যবস্থা উনি যে করে দিতেন। তারপর উনার আরেকটা স্কিল ছিল, সেটা হচ্ছে উনি খুব ভালো চাইল্ড ডেলিভার করাতে পারতেন, যেটা নর্মাল ডেলিভারি আমরা বলি। তো সেটা উনি গিয়ে উনি নবাব ফ্যামিলির মেয়ে হলেও
উনি গিয়ে একদম একটা সাধারণ মানুষের এই চাইল্ড ডেলিভারিতে যে হেল্প করতেন, সেখানে মেডিসিন তাদেরকে কিনে দিতেন, তাদের পাশে থাকতেন, সাহায্য করতেন। তো এই ধরনের আসলে আমাদের পারিবারিক যে শিক্ষাটা সেটাই এরকম মানুষের জন্য কাজ করার। অবশ্যই দেখা যায় আমরা ছোটবেলা থেকে যখন পরিবার থেকে যে জিনিসগুলো আসলে দেখে দেখে বড় হই, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যেই কিন্তু গেঁথে যায়। যে জিনিসটা নিয়ে আমরা আসলে দেখেছি যে আপু এখন কাজ করে যাচ্ছে। তো না, আপু এবং সত্যি কথা একটু আমি ইন্টারাপ্ট করি, যে যেমন আমি নিজে দেখতাম আমার নানার বাড়ি ছিল চিটং। তো আমার পরীক্ষাটা শেষ হলে, ফাইনাল পরীক্ষাটা শেষ হলে আমি খুব পাগল হয়ে থাকতাম, খুব মুখিয়ে থাকতাম যে আমি চিটং যাব আমার নানা নানির কাছে। কিন্তু তার মধ্যে আমার মনে হতো একটা মহিলা ছিল, সুবিধা বঞ্চিত একজন দরিদ্র মহিলা ছিলেন, উনি আমার বাবার কাছ থেকে সাহায্য নিতেন, বিধবা মহিলা, ওনার বাচ্চার লেখাপড়ার জন্য ওনার জন্য সাহায্য নিতেন। তো সেই মহিলাটার বাচ্চা আমার থেকে 1 ক্লাস ছোট ছিল। আমি আমার ছোটবেলায় ভেকেশনে নানার বাড়িতে ততদিন পর্যন্ত যেতাম না যতদিন না ওই মহিলাটা আমার কাছ থেকে এসে বই নিয়ে যেত। তখন তার মোবাইল ফোনের যুগ ছিল না, কিংবা এত সাধারণ মানুষের কাছে আসলে মোবাইল কিংবা তাদেরকে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে ছিল না। তো আমি বসে থাকতাম, আম্মু আমাকে বলতো যে তুমি যাবে না বেড়াতে, তোমার ভ্যাকেশন শেষ হয়ে যাবে। আমি বলতাম না, মহিলাটা আসুক, বইটা দেই, তারপর আমি যাব। তো এগুলো আসলে একদমই ছোটবেলার শিক্ষা। আর আমার বাবার একটা মজার গল্প, যেটা আমি জানি না আমার বাসার সব গেস্টদেরকে শুনতে হয়, আমার মা সবসময় এটা বলে যে সবসময় বাচ্চারা আরেকটা বাচ্চাকে হিংসা করে। যে সিবলিংরাও দেখা যায় যে বাবা মার কাছে অন্য আরেকটা ভাই কিংবা বোন আসলে ওরা হিংসা করে। আমার বাবা মা সবসময় বলে যে ও এমন একটা বাচ্চা ছিল, যে রাস্তায় যদি কোনো গরিব বাচ্চা দেখতো, দেখা গেছে একটা ফুল বিক্রেতার বাচ্চা কিংবা একটা ভিক্ষুকের ভিক্ষা করতে আসছে এরকম কারো বাচ্চা, আমি নাকি সাথে সাথে বলতাম আব্বুকে কোলে নাও। মানে আমার মনে হতো যে যেহেতু এটা আমার খুব আনন্দের জায়গা, এই জায়গাটায় আসলে আমি আমার পৃথিবীর সমস্ত সুখ পেয়ে যাই, আমার হয়তো মনে হতো যে ওই বাচ্চাটা এই জায়গাটায় আসলে সব সুখ পেয়ে যাবে। তো আমি আসলে ওইরকম ছোটবেলা থেকেই ওই শিক্ষাটাই পেয়ে আসছি। আপু এই যে বলছিলেন ছোটবেলা থেকেই আসলে সমাজের জন্য বা আশেপাশের মানুষের জন্য আসলে কিন্তু কাজ করে যাওয়ার একটা চেষ্টা বা ইচ্ছে শক্তি, সেই জিনিসটা নিয়েই কিন্তু আপনি বড় হচ্ছিলেন। তো এই যে বড় হওয়ার পরে জাগ্রত মানবিকতা যেই আপনি গড়ে তুলেছেন যেটা, তো সেটার আসলে সেটা গড়ে তোলার যেই ভিত্তিটা ছিল, সেটা নিয়ে আসলে আমরা জানতে চাই যে কিভাবে কিভাবে আসলে গড়ে তোলা হলো, কি কি করা হচ্ছে, সবকিছু নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি। জাগ্রত মানবিকতার ভিত্তি যদি বলি, তাহলে যেটা হচ্ছে, যেটা প্রথমে একদম বলছিলাম, যে আমাদের শিক্ষাটাই এমন যে আমাদের অর্থ, আমাদের জ্ঞান, আমাদের লেখাপড়া সবকিছুতে আমাদের মনে হয় যে মানুষের হক আছে, মানুষের অংশ আছে, একটা অংশীদারিত্ব আছে মানুষের। এটা সবসময় এভাবে মনে হয়। তো সেই দিক থেকেই সবসময় যেহেতু কাজ করতে চাচ্ছিলাম, আমি যখন ঢাকাতে ছিলাম উত্তরা উইমেন্স মেডিকেলে পড়তাম, আমাদের উত্তরার আশেপাশে হয়তো তুমি জানবে রিমি, যে অনেক স্লাম কিংবা একটু যারা সুবিধা বঞ্চিত মানুষ, এরকম অনেক মানুষের বসবাস কিন্তু এখানে আছে। তা আমি মেডিকেলে যখন পড়তাম তখন থেকে এখানে কিছু কিছু জায়গায় মানুষের জন্য আমি কাজ করা শুরু করলাম, এবং ঢাকার বেশ কিছু নন প্রফিটেবল অর্গানাইজেশনের আমি ভলেন্টিয়ারশিপ করেছি। when I was a student আমি বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ারশিপ করেছি, যে যারা একদম পথ শিশুদের খাবার দেয়া, রোজার সময় ইফতার দেয়া মানুষকে রাস্তায় দাঁড়িয়ে, তো এই ধরনের ভলেন্টিয়ারশিপ গুলো তখন আমি ভলেন্টিয়ার হিসেবে করেছি। একটা সময় মনে হলো যে যেহেতু আমি কাজ করছি মানুষের জন্য, তাহলে সবচেয়ে প্রথম তো আমার নিজের মানুষরাই এটা আসলে সবচেয়ে বেশি ডিজার্ভ করে। তো সেই চিন্তা থেকেই জাগ্রত মানবিকতার শুরু। জাগ্রত মানবিকতার শুরুটা এইভাবে যে অনেকদিন ধরে চিন্তা করছি কিছু একটা করব। হ্যাঁ, এত অর্গানাইজেশন ফর্মে করা হতো না, কিন্তু হয়তো নিজের জায়গা থেকে একদম ব্যক্তিগত উদ্যোগে স্বাভাবিকভাবেই সাধারণভাবেই যতটুকু মানুষ করতে পারে, আশেপাশের সমস্যাগুলো সমাধান করা, কারো কোনো বিপদ পড়লে এগিয়ে যাওয়া, সেরকম কাজ করছিলাম। তো এটার মধ্যে দিয়ে আমি বারবার আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতাম, যে আমি আসলে একটু কিছু করতে চাই কুমিল্লার জন্য। তো ওর কিছু জুনিয়র, ওর কিছু ভাইরা আছে, আমার কিছু ভাই যারা আছে, তো এরা হঠাৎ করে এই কথাটা শুনে ভীষণ ইন্সপায়ার, এসে বললো যে আপি, আমরাও কাজ করতে চাই। তুমি এরকম ভালো কিছু প্ল্যান করছো কুমিল্লার জন্য, আমরাও কাজ করতে চাই, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই। একদম যেটা খুব টিপিক্যাল চিন্তা ভাবনা, যে একটা অর্গানাইজেশন করতে হলে অনেক টাকা লাগবে, অনেক ডোনেশনের বিষয় আছে। সেরকম চিন্তা থেকেই এসে ওরা আমাকে বললো যে আপনি, আমাদের টাকা পয়সা নেই। আমার মাথায় সেই মুহূর্তে আসলো, এখানেও একটা হিস্ট্রি আছে, যে এর জাস্ট 1 বছর আগে আমার ফাদার ইন ল মারা গেছেন, এর 2 বছর আগে আমার সিস্টার ইন ল মারা গেছেন। আমরা তখন দেখেছি যে আমাদের আশেপাশে এত মানুষ, কিন্তু যখন কেউ বিপদে পড়ে ব্লাডের ভীষণ একটা ক্রাইসিস দেখা যায়। আমার এখন মনে হচ্ছে আমার ফাদার ইন লর সময় আমাদের ঢাকা ইউনাইটেডে কুমিল্লা থেকে ব্লাড ডোনার এনে তারপরে ব্লাড ডোনেশন করতে হয়েছে। তখন আমি সেই চিন্তা থেকে তাদেরকে বললাম যে তোমরা করতে চাও মানুষের জন্য কাজ,
ভালো চিন্তা করেছো, এটাই আলহামদুলিল্লাহ, আর কিছু তোমাদের লাগবে না, তোমাদের শরীরে রক্ত আছে তো? বললো সেটা তো আছে। আমি বললাম সেটাই অনেক বেশি মূল্যবান, চলো সেটা নিয়ে শুরু করি। তো সেই 12 জন মিলে আমরা একদম মনে আছে আমার যে 18ই নভেম্বর ছিল সেটা, সেই 12 জন মিলে আমরা কুমিল্লা ফয়জুন নাসের স্কুলের সামনে আমরা একদম আমাদের একটা ব্যান্ড ট্রুপ আছে, আমরা সবসময় নিজেদের মধ্যে একটু গান টান গাইতাম, এরকম নিয়ে আমরা সেদিন একটা স্বেচ্ছায় রক্তদান একটা ক্যাম্প করলাম, যে স্বেচ্ছায় রক্তদান বাঁচুক মানব প্রাণ। এটা ছিল একটা উপপাদ্য, এটা নিয়ে আমরা জাগ্রত মানবিকতার প্রথম ক্যাম্পটা করি, যে সেখানে সাধারণ মানুষ যারা ব্লাড ডোনেশনে উদ্বুদ্ধ করার জন্য করেছি, এবং যারা ব্লাড ডোনেশন করতে চায় এরকম মানুষরা যেন একটা জায়গা পায়। সেটা থেকে আমরা সেদিন একটা ফেসবুক পেজ খুললাম, সেই ব্লাড ডোনারদের ফোন নাম্বার এবং তাদের ডিটেলস আমরা কালেক্ট করলাম, এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনই সেই 12 জন থেকে আমাদের রেসপন্স ছিল 600 মানুষের উপরে। তো সেইখান থেকে আজকে এত বছরের জার্নিতে আমাদের আলহামদুলিল্লাহ ব্লাড ডোনারের সংখ্যা নিয়ার অ্যাবাউট 5000। তো এই হচ্ছে জাগ্রত মানবিকতার যাত্রার কাহিনী। আপু, এখন পর্যন্ত আমরা যদি উল্লেখযোগ্য কয়েকটা ঘটনা যদি আমরা জানতে চাই, যেমন হচ্ছে কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন প্রথম যে জার্নিটা, তো তারপরে এমন কি কি জার্নি ছিল যেটা আসলে আপনাকে খুব বেশি টাচ করেছে? আর যখনই আমরা হচ্ছে সমাজের জন্য কাজ করি বা দরিদ্র মানুষের জন্য কাজ করি বা অসহায় কোনো মানুষের পাশে দাঁড়াই, তখন সেটার ভালো লাগা আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমি আসলে আপু যেহেতু একদম কাছ থেকে সবার সাথে কাজ করছেন, তো এরকম দুই একটা আমরা আরো শুনতে চাই যে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। কাজ করছি, কিছু অভিজ্ঞতা আছে। যেমন আমি সবসময় বলি যে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিংবা আপনি কতটুকু সাকসেসফুল, তা আমি বলি যে ভবিষ্যৎ আমি জানি না, আমি বর্তমানের উপরে বিশ্বাস করি। হ্যাঁ, আর বিশেষ করে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের পর তো ভবিষ্যৎ বলতে আমি আসলেই কিছু বুঝি না। হ্যাঁ, মানুষের মৃত্যুটা এত কাছাকাছি দেখেছি, এত আহ, এত মানুষ এমন ভাবে মারা যাচ্ছে, এত ইজি সবকিছু। তো সেখান থেকে দেখে আসলে আমি বলি যে সাকসেস, আমার বেশ কিছু স্টোরি আছে জাগ্রত মানবিকতার। আমার মনে হয় যে জীবনে যদি কেউ বলে যে সাফল্যের একটা রূপ দেখতে পাও কিনা, আমি একদম ওদের মধ্যে দিয়ে দেখি। তার মধ্যে আমার মনে আছে যে আমাদের একদম জাগ্রত শুরুর প্রথম বছরের মধ্যে একটা ছেলে, ও থাকে বুড়িচং এর দিকে একটা ছেলে। তা আমাদের একজন ডোনারের খালার বাসার পাশে সে থাকতো। তো সেই ছেলেটার 12 বছর বয়স, 12 কিংবা 13 বছর বয়স তখন, সরি, হি ওয়াজ 15 দ্যাট টাইম, হি ওয়াজ 15, এবং 12 বছর ধরে সে একদম বিছানায় পড়া, তার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে অ্যাক্সিডেন্টের প্রপার ট্রিটমেন্ট হয়নি দেখে তার পাটা ফুলে একদম একটা অ্যাবনর্মাল শেপে চলে গিয়েছিল। তা আমার যে ব্লাড ডোনারটা আছে, স্বাভাবিক আমার যেই, আমি সবসময় বলি যে আমার যে স্বেচ্ছাসেবীরা আছে, যে ব্লাড ডোনার আছে, এগুলা হচ্ছে জাগ্রত মানবিকতার প্রাণ শক্তি। আমার এই ভাইরা, এই বোনরা, এদের জন্যই আসলে জাগ্রত মানবিকতা এখানে। আমি হয়তো শুধু এদেরকে রিপ্রেজেন্ট করি, কিন্তু এরা হচ্ছে একদম জাগ্রত মানবিকতার প্রাণ। আজকে আমার যে অ্যাচিভমেন্ট আছে, আজকে জাগ্রত মানবিকতার যেই জায়গায় আছে, সেই জায়গা একদমই তাদের তাদের ক্রেডিট, এবং তাদের জন্যই আমরা এতটুকু পর্যন্ত আসতে সফল হয়েছি। তা আমার সেই ডোনার করলো কি, ওর হঠাৎ মনে হলো যে এই সমস্যাটা হয়তো আপু সমাধান করতে পারবে। জানি না তার ভিতরে এরকম একটা কনফিডেন্স কাজ করছে। তো সে আমাকে করলো কি, সে একটা ছবি তুললো, ওই পাটার ছবিটা তুলে সে আমাকে ইনবক্স করলো, করে বললো যে আপি, এটাকে কি আমরা হেল্প করতে পারি? তা আমি একদম দেখে খুব অবাক হয়ে গেছি যে পাটা না একদম ভয়ানক, ওর শরীরের ওর আরেকটা পা যেটা নর্মাল পা, সেটা থেকে অলমোস্ট 3 টাইমস বড়, এটা মানে 3 গুণ বড়, এবং খুব নেক্রোসিস হওয়া, খুব ভয়ঙ্কর অবস্থা। তা আমি করলাম কি, সেটা আমার ফেসবুকে একটা পোস্ট দিলাম, যে আমার ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছেন তাদের মধ্যে ডাক্তার কি আছে। তো সেখান থেকে আমার একটা ফ্রেন্ড আছে ফারজানা জনি, ও লাইভ দেখছে, আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, কমেন্ট করেছে। তো আমার সেই ফ্রেন্ডটা বললো কি যে শি কলস মি আম্মু, এখন সে আমাকে বললো যে আম্মা নিয়ে আয়, কুমিল্লাতে নিয়ে আয়। বললাম যে রোগীর যা অবস্থা, নিয়ে আসবো? বলে নিয়ে আসো। ওর কাছে নিয়ে আসলাম। ও ওর সিনিয়র যে ডাক্তার আছেন তাদের সাথে দেখালো, আমরা একটা প্রাইভেট একটা ক্লিনিকে প্রথমে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সেখানে ছেলেটাকে ভর্তি করানো হলো, কিছু টেস্ট টেস্ট করানো হচ্ছে। ও, আমি একদিন দেখতে গেলাম ওকে, দেখতে যাওয়ার পর আমি বললাম যে কেমন কেমন আছো, তুমি কি ভয় পাচ্ছো? কারণ ও তো এত বছর পর, 12 বছর পরে সে কোনো হসপিটালে ঢুকেছে। ওর বাবা আসলে এত বেশি সাধারণ মানুষ যে উনি কখনো হসপিটালের পুরোটা ট্রিটমেন্ট শেষ করার মতো টাকা একসাথে করতে পারেননি।
এই জন্য কখনো হয়তো কবিরাজের কাছে গেছেন, কখনো হয়তো একটা পেইন কিলার এনে দিয়েছে ডাক্তারের কাছ থেকে, এভাবেই চলছিল। তো সেই বাচ্চাটাকে আমি যখন বললাম যে তুমি কি ভয় পাচ্ছো, ও আমাকে দেখে বলল যে আপনি আছেন, আমি আর ভয় পাই না। এই কথাটা না আমাকে এত সাহস দিল জানো, যে যখন ওর টেস্টের রিপোর্টটা আসলো, ভেরি আনফরচুনেট যে সেখানে ওর স্কিন ক্যান্সার ধরা পড়েছে। মানে যেখানে আমরা ভাবছিলাম যে পাটা হয়তো কেটে ফেলে দিলে কিংবা আলাদা পা লাগিয়ে দিলে সে সুস্থ হয়ে যাবে, সেই জায়গাটাতে উল্টো আরো ক্যান্সার হয়ে গেল। কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছি, কারণ তখন একদমই প্রথম দিকে, মানে এত বড় একটা ক্যান্সার মানে তো আমরা জানি যে খুবই লেন্দি ট্রিটমেন্ট, কি হবে না হবে ওরকম একটা চিন্তা ভাবনা করছি। কিন্তু আমাকে, আমার মধ্যে বারবার ওই কথাটা আমাকে খুব বেশি আমাকে প্যারা দিচ্ছিল, যে ও আমাকে বলেছিল আপনি আছেন, আমি কোনো কিছু ভয় পাই না। তা আমি আমার হাজবেন্ডকে বললাম যে আল্লাহ ভরসা, আজকে যদি নিজেদের কেউ হতো আমরা ট্রিটমেন্ট করাতাম না, করাবো, সাহস করে নেমে যাই। আমার হাজবেন্ড তো সবসময় আমার সাথে, আলহামদুলিল্লাহ, হি ইজ ভেরি ইন্সপায়ারিং। তো সে আমাকে বললো যে করো, তুমি করতে চাচ্ছ, তুমি ওকে টেক কেয়ার করো। সেখান থেকে 6 মাস কুমিল্লা মেডিকেলে তার কেমোথেরাপি চললো, তার ওই পাটার এম্পুটেশন হয়েছে, তার আলাদা পা লাগিয়ে এই ছেলেটা আমার সাথে দেখা করতে এসেছে। মানে 12 বছর পরে একটা ছেলে প্রথম পায়ে হেঁটে আমার সাথে দেখা করতে এসেছে। তা আমার মনে হয়েছে, আমি ওকে বললাম যে জানো, যদি কেউ বলে যে সাকসেসের কোনো চেহারা আছে কিনা, আমার মনে হয় আমার সাফল্য, আমার অর্জন হচ্ছে তুমি। তোমাকে দেখে আমার মনে হয় যে আজকে যদি এই দিনটা আমার পৃথিবীতে শেষ দিন হয়, আমার আর কোনো আফসোস থাকবে না। তো এইটা একটা স্টোরি আছে, আরো বেশ কিছু আছে। আমার 2টা হার্টের পেশেন্ট, এরা খুবই সুবিধা বঞ্চিত, খুবই সাধারণ মানুষ। এর মধ্যে একটা বাচ্চার আবার হেপাটাইটিস ছিল, হেপাটাইটিস বি ভাইরাস ছিল, তো তার জন্য তার পুরোটা ট্রিটমেন্ট আবার একদমই আইসোলেটেড হয়ে করতে হয়েছে। তো এদেরকে যখন আমি দেখি, আমার লাস্ট একটা প্রোগ্রাম ছিল নভেম্বরের 7 তারিখে, জাগ্রত মানবিকতা, সেই প্রোগ্রামে আবার ওরা এসেছে আমার সাথে দাঁড়িয়ে ছবি তুলছে। তা আমি ওদেরকে বলি যে তোমাদেরকে যখন আমি দেখি, আমার মনে হয় যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তো এই ছোট ছোট অনেক কাহিনী মিলেই জাগ্রত মানবিকতা। আমরা কিন্তু অলরেডি বুঝতেই পারছি যে আসলে এই এত এত কমেন্টস, এত এত ভালোবাসা, আমরা একদিনের কিন্তু আমরা বলতে পারছি না, এটা কিন্তু একদিনের না। এবং আপু যে কথাগুলো আসলে বলছিলেন, আমার নিজের মানে আমার, আমি বলে বুঝাতে পারবো না যে আসলে সাকসেস, আমরা যে সাকসেসের পিছনে আসলে ঘুরে থাকি, সেই সাকসেস গুলো কিন্তু দেখা যায় অনেক সময় অনেক টাকা ইনকাম করেও আমরা পাই না, যেটা হচ্ছে আপু আলহামদুলিল্লাহ, মানুষের পাশে ইউ দাঁড়িয়ে। ক্যান নেভার বাই লাভ। আমার এখন মনে হয়, আমার 16 তারিখ জন্মদিন ছিল, এত সহস্র টেক্সট, ফোন এবং ফেসবুকের ওয়াল, আমার মনে হচ্ছে যে আমি আমার নিউজ ফিডটা স্ক্রল করছি এবং শুধুই আমার বার্থডে উইশেস। আমার মনে হয়েছে যে আমি যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও হতাম, তারপরেও এই ভালোবাসা কেনার ক্ষমতা তো আমার কখনোই থাকতো না। এটাই আমার অনেক বড় অর্জন, আলহামদুলিল্লাহ। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনাদের এই ভালোবাসা আমাকে চির ঋণী করে দিয়েছে। ধন্যবাদ আপু। আমরা কিছু কমেন্টস নিয়ে নিব, অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম প্লিজ। বেশ অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। সো দেখতে পাচ্ছি এমডি বাপ্পি রাজ আছেন, তিনি বলছেন যে কুমিল্লার অহংকার আমাদের আস্থা, বিশ্বাস আমাদের আপি। দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে তুষার জয় আছেন, তারপর দেখতে পাচ্ছি শান্ত আছেন আমাদের সাথে, বলছেন কুমিল্লার হাজারো দুস্থ ও অসহায় মানুষের প্রাণ ভোমরা তাসিন বাহার সূচনা আপু। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম রিয়াদ হোসেন আছেন, তিনি বলছেন আপু কাজের মধ্যে আল্লাহর রহমত আছে, আল্লাহ আপনাকে অলওয়েজ ভালো রাখুন, আমরা সেই দোয়াই করি অবশ্যই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খোরশেদ আলম আছেন, কনগ্রাচুলেশন জানিয়েছেন। এছাড়া সাখাওয়াত হোসেন আছেন, শুভেচ্ছা নিরন্তন জানিয়েছেন। তারপর দেখতে পাচ্ছি আশরাফ আলী আছেন, বলছেন তাসিম বাহার সূচনা আপু, সাইফুল আলম, রনি ভাইয়ার অবদান কুমিল্লার মানুষ কখনো ভুলবে না, আল্লাহর রহমত বর্ষিত হোক আপনাদের উপর। এছাড়া দেখতে পাচ্ছিলাম মাসুম আছেন আমাদের সাথে যুক্ত হয়ে। আরো বেশ অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি। প্রথম দিকের কিছু কমেন্টস আই থিঙ্ক মিস করে ফেলেছি, আমি সেই কমেন্টস গুলো নিয়ে নিব। জামাল ভুইয়ান আছেন আমাদের সাথে, তারপর দেখতে পাচ্ছি মোহাম্মদ মেহেদি হাসান আছেন, বলছেন আপনার জন্য অবিরাম ভালোবাসা রইল আপু। তারপর দিদার ভুইয়ার আছেন, বলছেন প্রিয় আপু। জাহিদুল ইসলাম বাবু আছেন, বলছেন কুমিল্লার মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসার জায়গা, প্রিয় নেত্রী তাসিন বাহার সূচনা আপু। মাহমুদুল এহসান রাসেল আছেন, বলছেন মানব দরাজি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রইল আপুর জন্য। থ্যাংক ইউ। এমবি ইয়াসমিন হোসেন সৈকত আছেন, বলছেন আপু আমি আপনার সাথে ছবি তুলতে চাই। অবশ্যই নেক্সট অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি আমার যেদিন অফিসে বসবো সেদিনই অফিসে আসলেই ছবি তোলা হবে।
আমাদের সাথে দেখতে পাচ্ছি জামিউর রহমান আছেন, তিনি বলছেন নতুন প্রজন্মের আস্থা ও বিশ্বাস ভালোবাসা রইল আপুর জন্য। তারপর সাখওয়ান আছেন আমাদের সাথে, আপু মাশাআল্লাহ অনেক সুইট লাগছে বলেছেন। থ্যাংক ইউ। শামিমা আছেন, বলছেন রক্তের ফেরিওয়ালা তাসিম মাহার সূচনা আপু। আমার বোন। থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। একটা একটু তোমাকে একটু এখানে মেনশন করি যে শামিমা রহমান আমাদের বেশ 3 বছর আগে আমরা একটা কুমিল্লাতে একটা সুবিধা বঞ্চিত বাচ্চাদের একটা স্কুল আছে, ওরা খুব ভালো কাজ করছে, অবকাশ। তো অবকাশের বাচ্চাদের ওরা হচ্ছে তোমার পথ শিশু যারা থাকে, ওরা পথে থেকে সেই বাচ্চাদেরকে এনে ওরা কুমিল্লাতে যে সিটি পার্কটা আছে সেখানে ওরা বিকালবেলা ক্লাস করায় এবং প্রত্যেকটা বাচ্চাকে ওরা স্কুলে ভর্তি করায়। সেই বাচ্চাগুলোর বছরে স্কুল ড্রেসটা জাগ্রত মানবিকতা দেয় এবং বছরে একটা হেলথ ক্যাম্প আমরা ওদের জন্য করে দিই। আর ঈদের সময় আমরা তাদেরকে কিছু ঈদ উপহার দিই। ঈদের কিছু জামা একবার আমি দিচ্ছিলাম, আমার মনে হয় সেটা 18 সালে কিংবা 17 সালের দিকে ঈদের সময় আমরা একটা জামা দিচ্ছিলাম কিছু বাচ্চাদেরকে, ওরা তো সুবিধা বঞ্চিতই। তো ঈদের জামা যখন দিচ্ছি আমাকে এই শামিমা রহমান হঠাৎ করে বললো যে আমার নিক নেম হচ্ছে সূচনা কিন্তু সবাই ডাকে সুচি, বললো সুচি আমার একটা কাজ করে দাও। আমি বললাম কি? বলে যে তুমি আজকে দিতে যাচ্ছ না বাচ্চাদেরকে পার্কে কাপড়? আমি বললাম হ্যাঁ, ওদের ঈদের জামা তো কিনে ফেলেছি, ওগুলা দিতে যাবো। বলে ওদেরকে না কিছু সেমাই দিব। সেমাইটা কোথা থেকে আসবে? একজন ড্রাইভার, একটা ট্রাক ড্রাইভার, উনি কিছু টাকা আলাদা করে ঈদের সময় দরিদ্র মানুষদেরকে সেমাই দিয়েছে জাগ্রত মানবিকতার ব্যানারে। চিন্তা করো, এটা অ্যাচিভমেন্ট না? যে কত বড় বড় মানুষও, হ্যাঁ কত বড় বড় মানুষও ঈদটা শুধু নিজেদের জন্য করে। যখন আমরা দেখি যে বড় বড় শপিং মল গুলোতে ড্রেসের ছবি আসে, 10 লাখ টাকার লেহেঙ্গা, 2 লাখ টাকার শেরওয়ানি, এইসব শব্দ আমরা দেখি, কিন্তু সেখানে এত একটা সাধারণ মানুষ, আমি ওই ভাইয়ের নামটা মনে করতে পারছি না, আজকে লাইভের মধ্যে দিয়ে ধন্যবাদ জানাই যে উনি কতটুকু ফিল করেছে যে উনার ঘরেই হয়তো সামান্য একটু সেমাই রান্না হবে, উনি আরো বাকি 100টা পরিবারের সাথে সেটা ভাগাভাগি করছে। এটা অনেক বড় ব্যাপার। এই ছোট ছোট জিনিসগুলো আসলে জাগ্রত মানবিকতার উৎসাহ বলো, অনুপ্রেরণা বলো এবং শক্তি। আর আমার মনে হয় যে এই যে আপু আমাদেরকে যেই গল্পগুলো আসলে রিয়েল লাইফে যে গল্পগুলো আমাদের সাথে শেয়ার করছেন, এবং আপুর যে প্রতিষ্ঠানটার নাম জাগ্রত মানবিকতা, তো আমার মনে হয় যে এই যে আমরা যে জিনিসগুলো শুনছি বা আমরা যে এই জিনিসগুলো আসলে আমার মনে হচ্ছে যে আপু যে জিনিসগুলো বলছে আমি শুনছি, প্লাস আমার নিজের মধ্যে আমি একটা অনুধাবন করতে পারছি। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় কি এই যে জাগ্রত মানবিকতা যে নামটা দেওয়া হয়েছে, আমরা কিন্তু আপুর কথাগুলোর মধ্যে থেকে কিন্তু আসলে বুঝতে পারছি এই যে রিয়েলাইজেশনের যে একটা ব্যাপার আমাদের, যে আমরা আসলে দেখা যায় ঈদের মধ্যে নিজেদের নিয়ে কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু অনেক ব্যস্ত থাকে। অনেক অনেক বিত্তবান মানুষও শুধু নিজের কাপড় চোপড় কেনাকেই ঈদ মনে করে, ভালো খাবার দাবার টেবিল ভর্তি থাকাকেই ঈদ মনে করে। আর একটা সাধারণ মানুষ আরো 10টা সাধারণ মানুষের কথা ভাবছে। আসলে ঈদ তো সেটাই, আনন্দ যদি ভাগাভাগি না হয়, আমার আজকে যা আছে সেটা যদি ওর এটার ছোঁয়া যদি আরেকটা মানুষ না পায়, অন্যের উপকারে না আসে, সেটা তো আনন্দ থাকে না। একদম অনেক অনেক ভালো লাগছে আমার আপুর প্রত্যেকটা কথা শুনে। আমি শিওর যে আমাদের যারা দর্শকরা এই মুহূর্তে আছেন তাদেরও অনেক অনেক ভালো লাগছে, এবং অবশ্যই আপুর কাছে যদি কোনো কথা জানানোর থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কিন্তু করে ফেলতে পারেন, এবং সেই জন্য যেটা করতে হবে পাখি গণনার অফিসিয়াল ফেসবুক পেজে চলে আসতে হবে এবং সেখানে চলে এসে আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে লাইভে জাস্ট কমেন্ট করলেই হয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছিলাম বেশ অনেক কমেন্টস আসছে, আমরা অবশ্যই কমেন্টসে যাবো, বাট তার আগে আমি একটু আপুর কাছে আবার চলে যেতে চাচ্ছি। সো আপু আমরা একটা জিনিস দেখি যে যখন আমরা যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করি বা যে কোনো একটা কাজে অগ্রসর হই, তখন কিন্তু দেখা যায় সামাজিক প্রেক্ষাপটে মাঝে মাঝে অনেক রকম বাধা আমাদের চলে আসে, বা দেখা যায় কোনো নতুন কাজে যখন আমরা উদ্যোগ নিচ্ছি তখন কিন্তু সেখানে দেখা যায় যে একটা জিনিস নতুন করে করব, সেখানে আমার কি না কি হবে বা আমার আসলে কি ধরনের বাধা আসতে পারে, সেই চ্যালেঞ্জ গুলো কি কি আসতে পারে, এরকম কিছু কি ফেস করেছিলেন বা সেগুলো ওভারকাম কিভাবে করেছিলেন বললে ভুল হবে। এরকম কিছু প্রতিনিয়ত ফেস করছি এবং সামনেও ফেস করার জন্য প্রস্তুত। আমি একটা কথা আজকে বলি, যারা দেখছে তাদেরকে বলি যে আমাকে লাইভের মধ্যেও যখন আমি লাস্ট একটা দেশের বাইরে ইউকে বেসড একটা চ্যানেল থেকে আমার একটা লাইভ ছিল, সেখানে তাদেরকে মেইল করে জাগ্রত মানবিকতা নিয়ে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়েছে। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে, মানুষের জন্য কাজ করি, সেগুলোর উত্তর আমি খুব ভালোভাবে দিয়েছি। কিন্তু এরা আমাদেরকে ফেস করে না বিহাইন্ড দ্য সিন। যেমন প্রায় দেখি যে জাগ্রত মানবিকতার কর্মকাণ্ড নিয়ে, আমাকে নিয়ে, কিংবা যে আমার এই
পথযাত্রায় সবচেয়ে বেশি সাহায্যকারী আমার হাজবেন্ড। হুম। উনি আমার এই যাত্রার সহযাত্রী, সব সময় একদম বিহাইন্ড দ্য সিন থেকে যে আমাকে সমস্ত রকম সাপোর্ট করেছে সে হচ্ছে আমার হাজবেন্ড। তাকে নিয়ে একটু অপপ্রচার করার চেষ্টা করে। তো সেগুলো আল্লাহর রহমতে প্রতিনিয়ত আমাদের আর উত্তর দিতে হয় না, কারণ এটা খুব স্বাভাবিক আসলে। যখন একটা মানুষ রাতের 3টায় নিজের মায়ের জন্য রক্ত পায়, সেই মানুষটা কিন্তু আজীবনের জন্য, যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে, সে তোমার জন্য দোয়াই করবে, না সে তোমার পাশেই দাঁড়াবে। একদম আমার তো খুবই ভালো লাগে। এখন আমি যখন কোথাও যাই, যাকে চিনিও না, সেও আমাকে এসে বলে আমি তো আপনার ব্লাড ডোনার। কোথাও যখন যাই, ছোট একটা বাচ্চা দেখে বলে দেখেন এটা কিন্তু আপনার জাগ্রত মানবিকতা, হয়তো তার আহ, যখন জন্মের সময় হয়তো তার মায়ের ব্লাডের ক্রাইসিস ছিল, সেই সময় দেয়া হয়েছে। তো আমরা তো আসলে কাজ করে যাচ্ছি একদমই আপনার রক্তের সম্পর্কের জন্য। তারপর আমরা নারীদের জন্য বিভিন্ন আইনি সহায়তা নিয়ে কাজ করছি, বিভিন্ন ভাবে যেভাবে মানুষের বিপদ আপদ এবং চিকিৎসা ক্ষেত্রে কাজ করে যাচ্ছি, সবার কাছ থেকে তো দোয়ার অ্যাপ্রিসিয়েশন পাই। তো যেটা বলছো যে কিভাবে করে হ্যান্ডেল করি, আমি ভীষণ ইন্সপিরেশন পাই। আমি তো আমার হেটার্সদেরকে সব সময় ধন্যবাদ দিই, সব সময় ধন্যবাদ দিই যে পথটা যদি কঠিন না হতো তাহলে সামনে আগানোর এতটা নেশা, এতটা চেষ্টা থাকতো না। আমি আজকেও আবার ধন্যবাদ দিচ্ছি, যারা ভালোবাসেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, কিংবা যারা এই সুন্দর পথকে কি বলবো যে কাটা দিতে চান, কিংবা যারা এই সুন্দর পথে পথে বাধা সৃষ্টি করতে চান, তাদেরকেও বলছি যে আপনারা বরঞ্চ ওগুলা বন্ধ করে আসুন, পাশে থাকুন, কাজ করুন। মানুষের দোয়া পাবেন, মানুষই কথা বলবে। এখন আমাদেরকে দেখেন যে যখন কোন রকম বাধাগ্রস্ত করতে চায়, আমাদের আর কোনো উত্তর দিতে হয় না, সেটার জন্য যারা আমাদের সাথে আছে, যারা সাহায্য পেয়েছে, তারাই এসে দাঁড়িয়ে যায় আমাদের জন্য, তারাই আমাদের একটা শক্ত শেল তৈরি করে দাঁড়িয়ে যায়। এটা আল্লাহর রহমত। যতটুকু আমি বলবো যে ওভারকাম করেছি এবং করছি, ইনশাল্লাহ সামনে করে যাব, শুধুই আল্লাহর রহমত, মানুষের দোয়া। অসংখ্য ধন্যবাদ আপু। আমি একটা কমেন্ট নিয়ে নিতে চাইবো। আমাদের সাথে দেখতে পাচ্ছি এমডি শাকিল আছেন, তিনি বলছেন যে আপু আর ভাইয়ার ভালোবাসার কারণে আজকে 3 বছর মালয়েশিয়াতে থেকে কাজ করতে পারছি রক্ত নিয়ে। এইটা আপু আর ভাইয়ার ভালোবাসা না, আমি একটু বলে দিই। এটা হচ্ছে শাকিলের একটা বিশাল বড় গ্যাং আছে। আমি জানি না হাউ হি ইজ ম্যানেজিং দিস। ওকে আমি প্রায় বলি যে তুই মালয়েশিয়াতে থাকোস না, তুই নিশ্চয়ই এখানে ওখানে কোথাও লুকায় আছে, মানে থাকোস, না হলে এটা তুমি জানো না, ইটস নিয়ার টু ইম্পসিবল। সে মান্থলি মিনিমাম 100টা ব্লাড ডোনেট সে নিজেই একা করায়। 100টা ডোনার শাকিলের পক্ষ থেকে এভরি মান্থে থাকে, অথবা মোর দেন দিস। তার একটা বিশাল গ্রুপ আছে যারা তার জন্য কাজ করে। শাকিল মালয়েশিয়া আছে, থাকছে, কিন্তু তারপরেও সে দেশের সাথে, দেশের মানুষের সাথে, কুমিল্লার মাটির সাথে সে এখনো সম্পৃক্ত। তার হিউজ ডোনাররা আছে, ডোনাররা এখনো মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের যখন কোনো জাগ্রত মানবিকতা প্রোগ্রাম হয় যেখানে আমাদের ডোনাররা আসে, সবচেয়ে বিশাল যেটা গ্রুপ থাকে, আমি দেখেই বলি যে তোমরা হচ্ছে শাকিলের গ্রুপ। এবং সত্যিই তারা শাকিলের গ্রুপ। শাকিলের সামান্য কথায় হয়তো শাকিল বাইরে থেকে তাদের সাথে সম্পর্ক রাখে, কথা বলে, তাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার বিনিময় প্রতি মাসে 150 মানুষ বিনামূল্যে রক্ত পেয়ে যাচ্ছে। আমি লাইভের মধ্যে দিয়ে শাকিলকে ধন্যবাদ জানাই, শাকিলের সব সব ডোনারদেরকে ধন্যবাদ জানাই, সেই সাথে আমার যারা ভলেন্টিয়ার কোঅর্ডিনেটর আছো এবং ডোনার আছে, সবার জন্য ভালোবাসা অবিরাম। অনেক 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 ভালোবাসা থাকবে এবং শুভকামনা থাকবে আপনার টিমের জন্য। আর এছাড়া আমাদের সাথে যারা আছেন তাদেরকে বলবো, যদি আপনার কোনো মতামত থেকে থাকে এবং আপুর কাছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদেরকে। পাখি গণনার ফেসবুক লাইভটিতে চলে আসতে হবে এবং সেখানে কমেন্ট করলেই জানিয়ে দিতে পারছেন। তো আপু, আমি এখানে একটু ভিন্ন চিত্র আনতে চাচ্ছি। দেখা যায় মানুষ বলে থাকে যে যখন আমরা যে কোনো জিনিস নিয়ে কাজ করার চেয়ে মানুষ নিয়ে কাজ করাটা একটু কঠিন। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে আসলে মানুষ নিয়ে যেহেতু আপনি কাজ করছেন, মানুষের মেন্টালিটি নিয়ে কাজ করছেন, বা দেখা যায় মানুষ নিয়ে কাজ করাটাই মানুষ বলে থাকে যে কঠিন একটা কাজ, সবচেয়ে বড়। তো সেই দিক থেকে আপনি আসলে কি মনে করেন? মানুষ নিয়ে কাজ করাটা আমার কাছে কঠিন মনে হয় না, এবং আমার মনে হয় সবচাইতে সোজা এবং সবচাইতে আনন্দের কাজই হচ্ছে মানুষকে নিয়ে কাজ করা। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে যে যখন আমি সবার সাথে মিশে যাই, হুম, আমি আমার জাগ্রত মানবিকতার যখন কোনো আমাদের যখনই কোনো ইভেন্ট হয়, আমরা যে কাজটার জন্য যাই, সেখানে আমরা কখনো আমি ওদের আলাদা, মানে কোনো বস টাইপ অ্যাটিটিউড আমার থাকে না যে আমি সাধারণ সম্পাদক, এখানে প্রতিষ্ঠাতা।
এরকম থাকে না, যখন আমি ওদের মধ্যে মিশে যাই, যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এখন এখানেই হয়তো ডিফারেন্স ক্রিয়েট হয়, যে যখন আপনি পাওয়ার ইম্পোজ করতে যাবেন, যখন আপনি কাউকে আপনার সাবঅর্ডিনেট মনে করবেন, আপনি তাদেরকে দিয়ে কাজটা উদ্ধার করা কিংবা বের করার চেষ্টা করবেন, তখন সেটা অবশ্যই কঠিন। কিন্তু আপনি যদি তাদের সাথেই চলে যান, সেই ফ্লোতে চলে যান, সেই জনসমুদ্রে মিশে যে কাজ করতে চান, তাহলে সেটা সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সহজ, এবং আমি বলবো সবচেয়ে বেশি ফ্রুটফুল, সবচেয়ে বেশি উপকার তখনই মানুষ পাবে যখন সবাই একই কাতারে একসাথে একই চিন্তা থেকে কাজ করবে। অবশ্যই, ডেফিনেটলি ডেফিনেটলি। সো আপু, এবার আমি চাচ্ছিলাম একটু সাম্প্রতিক বিষয়গুলোতে চলে আসতে। সাম্প্রতিক বিষয়ের মধ্যে যদি আমি বলি, সবচেয়ে বড় একটা আমরা ইস্যু এই মুহূর্তে, এই পুরো বছর জুড়ে কিন্তু আমরা ফেস করছি করোনার ইস্যুটা, পেন্ডামিকের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সো যেহেতু আপনি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তো সেই দিক থেকে আসলে করোনার সময়টা মানুষরা কিন্তু সবচেয়ে বেশি কষ্টের মধ্য দিয়ে গিয়েছে। তো এই সময়টা আসলে কি কি কাজ করতে পেরেছেন, সেই কথাগুলো জানতে চাইবো। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে করোনার সময় আমরা এই 2020-তে যা কাজ করেছি, এটা জাগ্রত মানবিকতার এত বছরের সবচেয়ে হাইয়েস্ট কাজ। কারণ সত্যি যদি আমরা মানুষের জন্য কাজ করতে চাই, তাহলে যে সময়টা ক্রাইসিস টাইম, যে সময়টা মানুষ সমস্যা আছে, সেই সময়টাই তো কাজ করতে হবে, মাঠে নামতে হবে। একদম আমি এবং আমার ভলেন্টিয়াররা, যেটা আমরা কুমিল্লা থেকে ভীষণ অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যে সেই সময়টা মানুষ বাসায় থাকে, বের হয় না। অনেকে বলে তারা নাকি রাতের আধারে কাজ করে, দেখা যায় না তাদেরকে দিনে। তো এরকম যখন খুব একটা ফিশি একটা ব্যাপার হচ্ছিল, সেই সময়টাতে আমরা একদম ওপেন রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করেছি। এর প্রথমটা একদম শুরু হয়েছিল, কারণ করোনাটা তো আসলে এই পরিস্থিতিটা এমন যে এটা পৃথিবীর কোথাও কোনো মানুষ এখন পর্যন্ত যারা পৃথিবীতে এক্সিস্ট করছে, কোনো মানুষ এরকম কোনো সিচুয়েশনে কখনোই পড়েনি, তাই না? তো এই সময়টা আসলে আমাদের একটু কোপ আপ করে উঠতে সবারই সময় লাগছিল। তো প্রথম পর্যায়ে আমরা দেখলাম যে বাংলাদেশের থেকে দেশের বাইরে সবচেয়ে করোনা এফেক্ট করেছে। করোনা এফেক্ট করার পরে আমার হাজবেন্ড একদম তার ফেসবুক পেজ থেকে সে একটা পোস্ট করলো। সেই পোস্টের মধ্যে লেখা ছিল যে দেশের বাইরে যারা আছেন, যারা 3-4 মাস ধরে তাদের ফ্যামিলিকে কোনো রকম টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারছেন না, সে তাদের যদি পরিবারে কোনো রকম ইমার্জেন্সি কোনো হেল্প লাগে, তাদের বাজার, তাদের ওষুধপত্রের খরচ, সেটা আমরা পাঠিয়ে দিব। তো সেখানে তখন অনেকে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেছে, কারণ এরা সবাই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষ। হঠাৎ করে এই পরিস্থিতিটার শিকার তারা। তারা তো ওপেন হয়ে কোনো ত্রাণের লাইনেও দাঁড়াতে পারছে না, তারা কারো কাছে হাতও পাততে পারছে না। তো সেভাবে করে আমরা তখন ইনবক্সে তাদের ডিটেলটা নিয়ে, তাদের কার কি প্রয়োজন, অনেকের বেবি ফুড প্রয়োজন, অনেকের বাবা বয়স্ক ওষুধ কিনে নিতে পারছে না, কারণ লকডাউনও হয়ে গেছে, টাকা তো পাঠাতেই পারছে না, লকডাউন হয়ে গেছে। অনেকের হয়তো বাসায় চালও নেই ঠিক মতো, বউ আর মেয়েটা থাকে একা বাসায়। তো সেখানে আমরা প্রথমে ওদের বাসায় বাসায় সেই ধরনের খাবারের সাপোর্ট গুলো পৌঁছে দিয়েছি। এবং তারপরে আমার বাবা, যিনি কুমিল্লা 6 সংসদ সদস্য, উনি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ উনাকে রহমত দেখ, উনি তো হিউজ কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। কুমিল্লার সবচেয়ে বড় হচ্ছে যে পলিসি মেকিং। করোনার মধ্যে শুধু মানুষকে চ্যারিটি করলেই কিন্তু হবে না, একটা প্রপার পলিসির কিন্তু প্রয়োজন আছে, যে পরিস্থিতিটা কিভাবে আমরা সামলে উঠবো। উনি সেখানে হিউজ কাজ করেছেন। উনি উনার ব্যক্তিগত প্রচেষ্টাতে এবং উনার তত্ত্বাবধানে উনি প্রায় 50,000 পরিবারকে উনি খাবার দিয়েছেন। তার মধ্যে 15,000 পরিবার মিনিমাম এমন ছিল যাদেরকে আমরা SMS এবং ফেসবুকের যে আমাদের ইনবক্স আছে, আমার পেজ এবং আমার বাবার পেজ আমরা তখন খুলে দিয়েছি, যারা ত্রাণের লাইনে দাঁড়াতে পারছেন না, যারা আসলেই সমস্যাতে আছেন, কারো কাছে হাত পাততে পারছেন না, তারা আমাদেরকে ইনবক্স করবেন। তো সেখানে আমার এখনো মনে আছে যে রাতের 11টা থেকে আমি ফেসবুকের মেসেজ চেক করা শুরু করতাম। ভোর 5টা থেকে 6টা পর্যন্ত আমি সেই মেসেজগুলো চেক করতাম, তাদের সাথে কথা বলে নাম, ডিটেল, তাদের প্রফেশন, বাড়ির ঠিকানা সব নিয়ে পরের দিন অফিসে গিয়ে সকাল 10টা থেকে আমাদের ভলেন্টিয়াররা বিভিন্ন বড় বড় গাড়ি নিয়ে খাবার নিয়ে বের হয়ে যেত। তো সেই কাজটা আমরা করেছি। তো তার মধ্যে দিয়ে দেখলাম যে কিছু মানুষ যাদের এনআইডি কার্ড নেই, হ্যাঁ, যারা ছিন্ন মূল্য বলতে পারি আমরা, ওদের এনআইডি কার্ড নেই, এখন তাদের সাহায্যে তো কেউ এগিয়ে আসছে না, কারণ তাদের এনআইডি কার্ড নেই। তারা না ত্রাণের লাইনে দাঁড়াতে পারছে, না মধ্যবিত্তদের মতো ফেসবুক ইউজ করতে পারছে। তো তখন আমরা এরকম এনআইডি ছাড়া 1,000 পরিবারকে একদম জাগ্রত মানবিকতার উদ্যোগে আমরা ঈদের সামগ্রী দিয়েছি। আর একটা খুব সুন্দর আমাদের ভলেন্টিয়াররাই সেটা করেছে, আলহামদুলিল্লাহ। আমার খুব সামান্য পার্টিসিপেশন ছিল, টোটাল ক্রেডিট গোস টু মাই ভলেন্টিয়ার্স। আমার ভলেন্টিয়ার যে আছে কাউসার জামান কায়েস, একদম প্রথম থেকেই সে আমার সাথে কাজ করছে। কাউসারের নেতৃত্বে সবাই মিলে, এবং আমার আরেকটা ছোট ভাই আছে রানা,
সেও খুব অ্যাক্টিভ মাশাল্লাহ। আমার যে কোনো পেশেন্টও যখন হ্যান্ডেল করতে হয় রানাও থাকে। ওরা মিলে প্রতিদিন 100 মানুষের ইফতার এবং 100 মানুষের সেহরি দিয়েছে রাস্তায়। কারণ এটা হয়তো মনে আছে সবার যে তখন কিন্তু ইফতারের দোকান সেহরির দোকান এভাবে খোলা হচ্ছিল না। আমরা দোকান কিংবা মার্কেট বন্ধ রাখার পক্ষেই বেশি প্রেসার করছিলাম। তো সেই সময় যারা বাইরে থাকে ওই টাইমটাতে ইফতারের সময় এবং সেহরির সময় প্রতিদিন আলহামদুলিল্লাহ একদম 30 রোজা পর্যন্ত প্রতিদিন 100 মানুষের ইফতার তারা রাস্তায় দাঁড়িয়ে দিয়েছে, 100 মানুষের সেহরি তারা রাস্তায় দাঁড়িয়ে দিয়েছে। এই ধরনের কাজগুলো করেছে। আর সবচেয়ে যেটা আমি ক্রেডিট দিব আমার ব্লাড ডোনারদেরকে, সেই সময়টা করোনার যখন একদম প্রথম সময়, তখন একটা বাবা মা অসুস্থ হলেও ছেলেমেয়েরা বাবা মার সাথে হসপিটালে যায় না, হসপিটালে যেতে সবাই ভয় পায়। সেইবারও একদম করোনা প্যান্ডেমিকের ভয়াবহতার মধ্যে দিয়েও আমাদের একটা ব্লাড ডোনার পিছপা হয়নি। প্রত্যেকটা ব্লাড ডোনার গিয়েছে, একজনকেও তারা ফিরায়নি। যারা ব্লাড চেয়েছে আমাদের ফেসবুক পেজের মধ্যে প্রত্যেককেই তারা গিয়ে ব্লাড দিয়ে এসেছে বিনামূল্যে। এই কাজগুলো তারা করেছে। এবং আমাদের সব শেষের দিকে যখন ঈদের পর পর আবার দেখেছি আমরা যে করোনা খুব ভালো স্প্রেড আউট হচ্ছে এবং মানুষের যেটা আমরা জানি যে করোনা তো ফুসফুসকে আক্রান্ত করে ফেলে, তো সেই সময় আমরা দেখছিলাম যে হসপিটালে সংকুলান হচ্ছিল না। তখন আমরা জাগ্রত মানবতার পক্ষ থেকে একটা অক্সিজেনের একটা ব্যাংক করেছিলাম। সেটা আমাদের যে সিটি কর্পোরেশন আছে সেখানে আছে এবং আমাদের আরো 6-7টা ইউনিয়ন পর্যন্ত আমরা ভলেন্টিয়ার দিয়ে সেই সার্ভিসটা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ যেটা দেখলাম যে কম্পারেটিভলি গ্রামের দিকগুলো যেগুলো ইউনিয়নের সাইড গুলো সেখানে খুব বেশি চাহিদা না থাকলেও সেখানে মানুষ আলহামদুলিল্লাহ কেমন কোপ আপ করে উঠছে। কিন্তু সিটি কর্পোরেশনের রেগুলার রাতের 2টায় রাতের 3টায় একদম ছেলেরা বাইক দিয়ে যে যে বাসায় বাসায় সিলিন্ডার পৌঁছে দিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ এই ছিল করোনার জার্নি। এবং এখনো আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা বারবার বলি যে আবারও কিন্তু করোনা আমরা দেখতে পাচ্ছি যে শীতকাল আসছে, যেটা বলছিলেন গবেষকরা যে শীতকালে সেকেন্ড ফেজের সেকেন্ড ওয়েভের জন্য একটা ভয় আছে। আবারও বারবার বলছি যে মাস্ক ইউজ করতে হবে এবং সচেতনতার জন্য বারবার হাত ধুতে হবে। আমরা যেভাবে প্রথমে ছিলাম সেই মার্চ মাসটা আমাদের যেই ভয়টা ছিল সেই ভয় অনেকটা কেটে গেছে এবং আমার নিজের মনে যে আমারই খুব ভালোভাবে কেটে গেছে, কিন্তু সেটা আসলেই ঠিক না। আমাদের নিজেদের কথা না মনে করলে আমাদের পরিবারের যারা বয়স্ক সদস্য আছে তাদের কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের বাবা মাদের কথা মনে রাখতে হবে, আবার একটু সাবধান হয়ে যেতে হবে। অবশ্যই অবশ্যই। তো আমি কিছু কমেন্টস নিয়ে নিতে চাচ্ছিলাম। আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম মেহেদি হাসান আছেন, তিনি বলছেন জাগ্রত মানবিকতা, জাগ্রত মানব। আচ্ছা, আমি কমেন্টটা একটু মিস করে ফেলেছি, আমি একটু চেক করে নিব। আচ্ছা, তো দেখতে পাচ্ছি মেহেদি হাসান আছেন, তিনি বলছেন জাগ্রত মানবিকতা কি শোষিত মানুষের অধিকার পাওয়া নিয়ে কাজ করে নাকি যারা তাদের ন্যায্য অধিকার পায় না? তো তার একটা জিজ্ঞাসা ছিল, কোয়ারি ছিল যে জাগ্রত মানবিকতা শোষিত মানুষদের নিয়ে আসলে কাজ করে কিনা যারা হচ্ছে অধিকার বঞ্চিত। জাগ্রত মানবিকতা অধিকার বঞ্চিত বলতে আসলে উনি স্পেসিফিক কি বুঝাচ্ছে আমি জানি না। জাগ্রত মানবিকতা অবশ্যই সুবিধা বঞ্চিতদেরকে নিয়ে কাজ করে। যারা সুবিধা বঞ্চিত আর অধিকার বঞ্চিত যদি বলে থাকেন, হ্যাঁ সেটাও কাজ করে। আমরা নারীদেরকে বিভিন্নভাবে আইনি সহায়তা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই অধিকার বঞ্চিতদেরকে নিয়েও কাজ করে। মেহেদি হাসান, আই থিঙ্ক আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। এছাড়া আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম অমিত দাস আছেন, তিনি আচ্ছা, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। এছাড়া দেখতে পাচ্ছি মিতালি মিতু আছেন আমাদের সাথে, বলছেন প্রিয় আপু, সবসময় অনুপ্রেরণা পেয়ে থাকি আপুর থেকে, ভালোবাসার সবসময় প্রিয় আপুর জন্য। এছাড়া আমাদের সাথে দেখতে পাচ্ছি আয়েশা আছেন, তিনি বলছেন যে এবং আমাদের নেত্রী এবং আমাদের সংগঠন কুমিল্লা নারী উদ্যোক্তা ফাউন্ডেশনকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই করোনাকালীন সময়ে। কুমিল্লা নারী উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আমরা 600 জনকে খাদ্য সামগ্রী উপহার দিতে সক্ষম হয়েছি এবং ছিন্নমূল মানুষের মাঝেও দিতে সক্ষম হয়েছি। আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এখানে একটু হ্যাঁ, এই যে নারী উদ্যোক্তার কথাটা এখানে একটু মেনশন করতে হয় যে করোনার একদম প্রথম দিকে আমি দেখেছি এই যে আয়েশাদের একটা নারী উদ্যোক্তা ফাউন্ডেশন আছে এবং আরেকটা ফাউন্ডেশন আছে অনন্যা। এই দুটারই আমি উপদেষ্টা হিসেবে কাজ করি। এই মেয়েগুলো একদম রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করেছে এবং ওদের সাথে যারা ছোট ছোট, কারণ আমরা জানি যে অনলাইন বেসড বিজনেস গুলো করে অনেক মানুষের কিন্তু পরিবার এখন চলে না, অনেক সফল উদ্যোক্তার কথা আছে, অনেক আবার স্ট্রাগলিং জাস্ট শুরু করেছে, অনেকে স্টার্ট আপ আছে। এরকম মেয়েদের হঠাৎ করে করোনা পরিস্থিতিতে যে ভয়াবহতা ছিল সেটার মধ্যে দিয়ে এরা ভীষণ কাজ করেছে। আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই এবং বারবার মনে হয় যে অনেক সংগঠন
অনেক নারী সংগঠন আছে যারা অনেক পোস্ট পদবি নিয়ে বসে আছে, তাদের থেকেও এই মেয়েগুলো রাস্তায় নেমে সাধারণ, এরা তো আসলে পোস্ট পদবি কারো নেই, ওরা একটা নারী উদ্যোক্তা ফোরাম করছে, ফাউন্ডেশন করছে, তারা অনেক পদবিধারী মানুষের থেকেও বেশি কাজ করেছে। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এই যে 600 পরিবারকে আয়সারা সাহায্য করেছে, আমি হয়তো ওদের সাথে থাকি, কিছু পরিবার আমার যতটুকু ক্ষমতা আছে ওদের সাথে আমি থাকি, ওদেরকে উৎসাহ দেই, হয়তো একটা ভলেন্টিয়ার সাপোর্ট দিয়ে দিলাম, হয়তো গাড়িটা দিয়ে দিলাম, যদি বেশি কোনো চাল ছিল সেখান থেকে দিয়ে দিলাম, এভাবে করে সাহায্য করেছি। একদম অনন্যারও যেটা, তাদেরকেও, যে ওরা নিজেরা পদ পদবি ছাড়া মানুষগুলো অনেক অনেক বড় মানুষের থেকে বেশি কাজ করোনার সময় কুমিল্লাতে করেছে। আমি আসলেই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে আরাফাত আছেন, তিনি বলছেন কুমিল্লার সকল মানুষের মনে যেমন সূচনা আপু আছে, তেমনি সকলের মোবাইলের গ্যালারি এবং ফেসবুক প্রোফাইলেও দেওয়া আছে, এটাই হচ্ছে ভালোবাসা। একদম একদম তাই আসলে। আমরা যদি বলি, এই যে আমি যখন শুরু করেছি আপু, ট্রাস্ট মি, মানে প্রত্যেকটা কমেন্ট আমি আসলে পড়ছিলাম, তো আসলে এই যে এতগুলো মানুষের ভালোবাসা, সেটা কিন্তু একদিনে পাওয়া না, এবং আসলে মুখে বলে বা করে কিন্তু এগুলো পাওয়া সম্ভব না। এটা একদমই আল্লাহর ব্লেসিং, এটা একদমই আল্লাহর ব্লেসিং। আমি এখানে আসলে কোনো কেউ যদি বলে যে কোনো কারণ কিংবা অনেক সময় কিংবা পরিশ্রম কিংবা কোনো যুক্তি, আমি কোনো কিছু এটার পিছনে খুঁজি না। আমি শুধু জানি যে এটা আল্লাহর আমার জন্য একটা রহমত, আমি এটাকে একদম আল্লাহর রহমত হিসেবে ধরে নেই। অবশ্যই। আপু, আপনি কিছুক্ষণ আগে আমরা যেমনটা কথা বলছিলাম, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে করোনার একটা সময় আমরা পার করছি, এবং সামনে হচ্ছে সেকেন্ড ওয়েভ আসার একটা আতঙ্ক আমাদের সবার মধ্যে কিন্তু আছে। তো সেই দিক থেকে সরকার কিন্তু আমাদের সবার জন্য আসলে মাস্ক ইউজ করাটা কিন্তু বাধ্যতামূলক করেছে। একটা জিনিস আসলে দেখা যায় কি, আমরা যদি আমাদের দেশের সার্বিক অবস্থা বিবেচনা করতে চাই, আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের দেশ পুরোপুরি উন্নয়নশীল বলে থাকি। সেক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থা থেকে আমরা যদি বলি যে আমাদের যারা দিনমজুররা আছে, দিনমজুর যারা কাজ করছেন, তারা কিন্তু দেখা যায় যে ডেইলিকার যে খাবার, সেটা কিন্তু দেখা যায় প্রতিদিনের খাবারটা জোগাড় করতেই তাদের কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের যে মাস্ক ইউজ করবে, বা ডেইলি যে একটা মাস্ক একবার ইউজ করার পর আরেকবার ইউজ করা যায় না, এই যে সচেতনগুলা আমাদের যে আয়ত্ত করা উচিত, বা এই জিনিসগুলো কিন্তু তখন দেখা যায় অনেক বেশি ছোট হয়ে যায় তাদের কাছে, তারা হচ্ছে দিনের খাবারই জোগাড় করতে পারছে না। সেক্ষেত্রে প্রতিদিন একটা করে মাস্ক জোগাড় করাটা তাদের জন্য একটু কষ্ট করি। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি আমাদের দর্শকদের ক্ষেত্রে? হ্যাঁ, দর্শকদের জন্য বলতে চাচ্ছি, যদিও আমার মনে হয় না যে ফেসবুকে লাইভ দেখার মতো যে দর্শক আছে তার মাস্ক ইউজ করতে সমস্যা আছে বলে আমার মনে হয় না। তারপরেও বলছি যে আমি এখানে একটা জিনিস ছোট্ট করে অ্যাড করব। আমার কোশ্চেনের মধ্যে যদি আমি বলি যে এই যে ছোট মানুষগুলো, তারা আসলে বঞ্চিত, তারা অবশ্যই ফেসবুকে তো কোনোভাবেই নেই, বাট আমরা আসলে যারা জেনারেল পিপল আছি, যারা আসলে অনেক বেশি সামর্থ্য না হোক, কিছুটা সামর্থ্য আছে, তারা আসলে কি করতে পারি, তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি? আচ্ছা, আমি দুটোই বলছি। হ্যাঁ, যেহেতু প্রশ্ন এসেছে যে আমরা উন্নয়নশীল, একটা সময় বাংলাদেশ অনুন্নত ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধুর কন্যার পথ ধরে আমরা যেভাবে আগাচ্ছি, সেখানে আমরা এখন নিজেকে উন্নয়নশীল বলতে পারি। এই যে কথা যেটা এখনো আসে যে তাদের হয়তো একবেলা খাবার জোগাড় করতে সমস্যা হয়ে যায়, যদি সেটা শুধুই করোনা প্যান্ডেমিকের লকডাউনের সিচুয়েশনে বলি, তাহলে অবশ্যই একবেলা খাবার জোগাড় করতে কষ্ট হয়েছে। সেটা অনেকেরই তখন হয়েছে, কারো অবস্থায় তখন স্টেবল ছিল না। শুধু একদম দিনমজুর না, একদম যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ কিংবা মধ্যবিত্ত মানুষরাও তাতে এফেক্টেড হয়েছে। তো এখন আসলে সেই পরিস্থিতি সেরকম নেই। একটা দিন মজুরের প্রতিদিনের মজুরি আমি যতটুকু দেখেছি, আমাদের কনস্ট্রাকশন সাইট আছে, 500 থেকে 700 টাকা। 500 থেকে 700 টাকা ইনকাম করা একটা মানুষ এখন দিনে ভাত খেতে পারে না, সেটা বলা ঠিক হবে না। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণ সাপোর্ট একদম আমরা দেখেছি যে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন বলবো, আমরা আর্মিদেরকে দেখেছি তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্ক করে দিয়েছে, নন প্রফিটেবল অর্গানাইজেশনে মাস্ক দিয়েছে। এখন মাস্কের বিষয়টাতে আসি, যে যদি আমরা চিন্তা করি যে আমরা শুধুই সার্জিক্যাল মাস্ক পরবো, সার্জিক্যাল মাস্ক প্রথম দিকে আমাদের যারা মেডিকেল প্র্যাকটিশনার্স আছে তারাই নিষেধ করেছিল যে সাধারণ মানুষ শুধু ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করবে, সার্জিক্যাল মাস্কের তাদের প্রয়োজন নেই। যারা এখন যদি বলি যারা এফোর্ড করতে পারছে তারা সার্জিক্যাল মাস্ক পরছে, যারা এফোর্ড করতে পারছে না তারা 3 কাপড়ে 3টা লেয়ার বিশিষ্ট
কাপড়ের মাস্কটা ইউজ করে এবং সেটাকে ধুয়ে ধুয়ে রিইউজও তারা করতে পারছে। হ্যাঁ, তা আমার মনে হয় যে একদম মাস্ক ইউজ না করার মতো অবস্থা আমাদের কারোই নেই। আর মাস্ক ইউজ করার ক্ষমতা থাকার পরেও আমরা অসচেতন, সেই জায়গাটাতেই আসলে আমাদের একটু কাজ করতে হবে। আমাদের নিজেদের সচেতনতা নিজেদের বুঝতে হবে। এই দায়ভার কখনোই, আমি যদি নিজে সচেতন না হই, আমি যদি নিজেকে ক্ষতিগ্রস্ত করি, সেই দায়ভার পৃথিবীর কোনো সরকারই নিবে না, পৃথিবীর কোনো দেশই নিবে না। সেটা একদমই আমাদের, দেশটাকে সুস্থ রাখা, প্রিয় মানুষ, কাছের মানুষগুলোকে সুস্থ রাখার দায়িত্ব একদমই আমাদের। অনেক 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 ভালো লাগলো আপু, অনেক সুন্দর করে আসলে আমাদেরকে কিন্তু বুঝিয়ে বলছিল। এবং আমার বারবার একটা কথাই মনে পড়ছে যে এই যে আপুর জাগ্রত মানবিকতা, যে ওয়ার্ডটা আমরা বারবার ইউজ করছি, বা আপু যে জিনিসটাতে কাজ করে যাচ্ছে, আপু নিজেই জাগ্রত জাগ্রত মানবিকতার আসলে একটা প্রত্যক্ষ উদাহরণ আমাদের সামনে। আমি যতবারই কথা বলছি আপুর সাথে, আমার মনে হচ্ছে যে আপু নিজেই হচ্ছে এই যে দুইটা শব্দ, এই দুই শব্দকে আপু নিজে ধারণ করছে। আপু আমাদেরকে বারবার কিন্তু আসলে সেই জায়গাটা থেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করছে। সো আপু আমরা দেখতে দেখতে লাইফটার একদম শেষ সময়টুকুতে চলে এসেছি। সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং দেশের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জাগ্রত মানবিকতা নিয়ে বলি, যেহেতু কথাটা সেখান থেকে এসেছে এবং আমি আজকে সেটার ব্যানারেই আছি, তার জন্য জাগ্রত মানবিকতার জন্যই আমি আছি, আমি রিপ্রেজেন্ট করছি। আমি নিজেকে জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পরিচয় দেওয়ার থেকে বেশি কমফোর্টেবল হই আমি যখন বলি যে আমি নিজেই একজন ভলেন্টিয়ার। আমি সমাজের জন্য করছি, যেটা আমি আমার ভলেন্টিয়ার দেখে বলি যে দেয়ার ইজ নাথিং মোর স্ট্রঙ্গার দেন আ হার্ট অফ এ ভলেন্টিয়ার। আমি নিজেকে ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি, এবং জাগ্রত মানবিকতার নামটা এবং আমরা কাজটা সেভাবেই করছি যেন একটা মানবিক সমাজ আমরা গঠন করতে পারি। আমাদের দেশের স্বাধীনতা অসম্ভব মূল্যবান। পৃথিবীর কোন দেশের স্বাধীনতা এতটা মূল্য দিয়ে কাউকে আনতে হয়নি। 30 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় আমাদের আজকের এই স্বাধীনতা, আমাদের দেশ। এই দেশটা, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা, সেটা কিন্তু কোনো লিখিত ফর্মে নেই। চেতনাটা আমরা নিজের থেকে বুঝি যে এই চেতনাটা কি। এই চেতনা হচ্ছে একটা মানবিক সমাজ গঠনের চেতনা, যেখানে একটা মানুষ আরেকটা মানুষকে সাহায্য করবে। কারো কাছে যদি 2টা পট চাল থাকে, পাশের মানুষটা যদি না খেয়ে থাকে, তাহলে একটা পট চাল তার বাসায় যাবে। এই সমাজটাই আমরা গঠন করতে চেয়েছি। জাগ্রত মানবিকতা নন প্রফিটেবল চ্যারিটি অর্গানাইজেশন, এবং কখনো কোনো রকম ডোনেশন জাগ্রত মানবিকতা এখন পর্যন্ত নেয়নি। জাগ্রত মানবিকতা যে কাজ করতে চাচ্ছেন, যখনই কেউ আমাদের সাথে যোগ হতে চাচ্ছেন, বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনে যেরকম থাকে যে আচ্ছা আমরা একটা চেক দিয়ে দিচ্ছি, টাকা পাঠিয়ে দিচ্ছি, আমি তাদেরকে কখনোই সেটাতে অ্যাপ্রিসিয়েট করি না। আমি সরাসরি বলি আপনি টাকা কেন দিতে চাচ্ছেন? টাকা তো দেয়া যায় না, টাকা একটা ফর্মে আসতে হবে, কি করতে চাচ্ছেন? তখন বলে যে আমি কারো কাপড় কিনে দিতে চাচ্ছি, আমি কারো চিকিৎসা দিতে চাচ্ছি। আমি সাথে সাথে তাদেরকে একটা ভলেন্টিয়ার দিই এবং তাদেরকে সেই জায়গায় পাঠিয়ে ওই কাজটা তাদের অর্থে সেই জায়গায় ভলেন্টিয়ারদেরকে দিয়ে অর্গানাইজ করে করিয়ে দিই। সেখানে হয় কি, এই যে একটা ভালো কাজের একটা আনন্দ, সেই মানুষটা সেটা পেল এবং আরো 10টা ভালো কাজে সে অনুপ্রাণিত হলো এবং উদ্বুদ্ধ হলো। সেখান থেকেই জাগ্রত মানবিকতা। জাগ্রত মানবিকতার একটা ট্যাগ লাইন আছে, শুভ চেতনার ধমনী কখনো রক্ত শূন্য হয় না। যদি দেশের মানুষের জন্য আমি বলি, তাহলে আমার দেশের মানুষের জন্য এটাই বলার আছে যে শুভ চেতনার ধমনী কখনো রক্ত শূন্য হয় না। যখন আমরা পাশের মানুষটাকে নিয়ে ভাববো, একা একা কখনোই ভালো থাকা যায় না। যখন আমার দেশটা ভালো থাকবে, আমার সমাজটা ভালো থাকবে, আমার পাশের মানুষটা ভালো থাকবে, তখনই আমি ভালো থাকবো, তখনই আমি সুখী থাকবো। এটাই আসলে আমাদের জীবনের মূল, মানুষের জন্য করা, মানুষকে ভালো রাখা, নিজের যতটুকু চেষ্টা। আজকে এটা অনেকেই দেখবেন যে যদি একটা খুব ভালো কিছু কিনে বাসায় আসেন, কিংবা খুব ভালো কিছু খেয়ে একটা বাইরে একটা বাফেটে যে 4,000 টাকার খাবার খেয়ে বাসায় ফেরার থেকে যদি এই 4,000 টাকা দিয়ে একটা কিডনি ডায়ালাইসিসের পেশেন্টের একটা বেলা কিডনি ডায়ালাইসিস করে দিতে পারেন, দেখবেন সেই প্রাপ্তিটা রাতে এসে অনেক বেশি, রাতে খুব শান্তিতে ঘুমাতে পারবেন, এবং সেটা রিওয়ার্ড বাকিটা তো আল্লাহর কাছ থেকে আছেই ইনশাল্লাহ। তা আমি সবাইকে বলবো যে আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠনের পথে এগিয়ে যাই, সবাই সবাইকে সাহায্য করি। এই হিংসা বিদ্বেষ কিংবা পিছন থেকে টেনে ধরার দিন এখন আসলে শেষ। আমরা সামনে আগাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি সামনে। সেই এগিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের এখন অর্থ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কোনো কিছুর অভাব নেই আলহামদুলিল্লাহ, শুধু আমাদের সদিচ্ছাটা।
মানুষকে এগিয়ে নেওয়ার, দেশকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা আমাদের প্রয়োজন আছে। আমি সবাইকে সেদিকে আহ্বান জানাচ্ছি, এবং যারা দেখছেন এবং যারা অর্গানাইজার আছেন আজকে, তোমাকেও, তুমি অনেকক্ষণ ধরে কথা বলছিলে, আমি খুব কমফোর্টেবল ফিল করছিলাম। আমার মনে হচ্ছিল যে একদম আমি আমার যে ছোট বোনদের সাথে বসে গল্প করি, আমার সেরকম মনে হচ্ছিল আজকের লাইফটা। থ্যাংক ইউ, তোমাকেও অনেক অনেক শুভকামনা জানাই। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা দিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। এই যে জাগ্রত মানবিকতার যে কথাটা আসলে আপু আমাদেরকে প্রত্যক্ষভাবে শিখিয়ে দিয়ে যাচ্ছিলেন, এবং প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা উত্তরের মাঝে আমি আসলে পাচ্ছিলাম যে আপু আমাদেরকে কিছু না কিছু আসলে শেখাচ্ছিলেন, বা আসলে যে মানবিকতার জাগ্রতের যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে কোনো না কোনো ভাবে তুলে ধরার চেষ্টা করছিলেন। তো আমার অনেক অনেক ভালো লাগলো আপুর সাথে পুরো সময়টুকু কাটিয়ে, এবং আমাদের যারা দর্শকরা ছিলেন, পাক্ষিক গণনার যারা দর্শকরা ছিলেন, তাদেরও অসম্ভব ভালো লেগেছে ডেফিনেটলি। বিকজ আমি আসলে কমেন্ট সেকশন আমি সব পড়তে পারছিলাম না, আমি বেছে বেছে আসলে কমেন্টস গুলো নিচ্ছিলাম। যাদের কমেন্টস গুলো পড়তে পেরেছি বা পড়তে পারিনি তাদের জন্য দুঃখিত, যাদের গুলো আমি আসলে পড়তে পারিনি। আর যারা আমাদের সাথে পুরো সময়টুকু ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসাটা দিয়ে আমাদের সাথে থাকার অসংখ্য জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আপুকেও অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের তোমাকেও মতো এখানে ধন্যবাদ। শেষ করতে চাচ্ছি। আজকের মতো আমরা শুভ এখানেই বিদায়, শেষ করব। শুভরাত্রি, আল্লাহ শুভরাত্রি হাফেজ। সবাইকে, এবং সবাই আল্লাহ হাফেজ। পাখি গণনার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।